উঠেছে। এই শহরকে আমি এখন আর চিনি না। এই শহর একান্তই যদি আমি তাকাই, এই শহরটাকে আমার মনে হয় আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, হার্লেমের যেরকম একটা গলি, এই শহর তেমনি একটা হার্লেমের কালোদের, যারা গরিব, যারা প্রান্তিক, তাদেরকে শোষণ করবার জন্য যেভাবে একটা গেট্টোতে এদেরকে আটকে রাখা হয় এবং সেখান থেকে যেভাবে বিভিন্নভাবে সার্ভেলেন্সের দ্বারা, পুলিশের দ্বারা, আইনের দ্বারা, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল পলিসির দ্বারা যেভাবে শোষণ করা হয়, ঠিক তেমনি ঢাকা শহর একটা সিটি, এর কিন্তু একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক পুঁজির স্বার্থকে রক্ষা করা। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। এখানে আমার একটু দুঃখ প্রকাশ করবো, কারণ এটা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আজকাল নয়, আমরা একসঙ্গে লড়াই করেছি নদী রক্ষার জন্যে বিভিন্ন আগ্রাসন থেকে, ফলে তার ডাকি বা তার উদ্যোগের হয়েছে। আরেকটা আনন্দের বিষয় আমার কাছে বিশেষভাবে, ফারুক এখানে আছেন পিআইবিতে তার দায়িত্বে, এবং আমরা চেষ্টা করবো তাকে যথাসাধ্য যেন তার দায়িত্বটা পালন করতে পারেন। আমি এই সত্যিকার অর্থে ছোটো এই মঞ্চটা দেখে আমার ভালো লাগছে, যেটা খুব কোজি, খুব ছোটো, অনেক কাজ আমরা হয়তো বা করতে পারবো, যেটা আমরা এর আগে বহু বছর করতে পারিনি। তো আমি একটু এমএল আপনাদের ভাষায় নকশা, ফলে আমাদের অনেকগুলো যুদ্ধ পরিচালিত হয়েছে এখান থেকে, ফলে এর সঙ্গে স্মৃতির সঙ্গে আমার জড়িত, এবং আমি চোখের সামনে দেখলাম যে এই শহরটা বদলে গেছে খুব দ্রুত। এই শহর আমি এখন চিনি না আসলে, কিন্তু যদি আমি ওই আমার তখনকার যে ঢাকাকে আমরা ভেবেছি শহর ভেবেছি, তার যে কল্পনা আমার স্মৃতির মধ্যে রয়েছে, বা ঢাকাতে ঘুড়ি উড়ানো হচ্ছে, আমরা এখান থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম, কেমন ফকিরাপুর দিয়ে মাঠ ছিল, খোলা মাঠ ছিল, আমরা এখান থেকে হেঁটে যেতাম মাঠের মাঝখান দিয়ে, তারপরে ওদিকে আপনার যেটা আমরা সোহরাওয়ার্দী উদ্যান, ওর মাঝখান থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম। সেখানে ওই পুরনো রেস কোর্সে, যারা তরুণরা দেখেনি, সেই রেস কোর্সের শেষ কলোনিয়াল স্মৃতিগুলো আমাদের মনে আছে, আমার স্মৃতির মধ্যে। তো এই শহর কিন্তু চোখের সামনে বদলে গেছে, কিন্তু বদলে গেছে এমনভাবে নয় যে শহরটা ঠিক যেমনি করে আমরা চেয়েছি বদল হতে, তেমনি করে তার বদল হওয়ার যেই আকাঙ্ক্ষা ছিল আমাদের, তেমন হয়নি। সেই সময় আমরা যারা তরুণ ছিলাম, আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল একটা বিপ্লব করা। তো বিপ্লব শব্দটা কিন্তু এখনো পর্যন্ত তরুণদের মধ্যে খুব রোমান্টিক আইডিয়া আকারে কাজ করে, একটা ব্যবহারিক কাজ আকারে, ব্যবহারিক চিন্তা আকারে কিন্তু তারা ব্যবহার করেন বলে আমার মনে হয় না। ভুল হতে পারে, যদি ভুল করি আমি ক্ষমা চেয়ে নেব। কেন আমরা এই রোমান্টিকতা এবং ব্যবহারকারীদের পার্থক্য করছি? একটা যে আমরা যখন বিপ্লবটা করছিলাম বা চিন্তা ছিল আমাদের মাথার মধ্যে, তখন সবচেয়ে বড় চিন্তাটা ছিল কয়েকটা, অনেকটা এরকম যে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব চাই। তখনকার আমলে মনে আছে আপনাদের, লড়াইটা দুরকম ছিল, এটা হচ্ছে গণতন্ত্র কেউ চাইতেন, কেউ সমাজতন্ত্র চাইতেন। তো আমরা দাবি করতাম, আমরা যারা মূলত এমএল ধারা থেকে, মার্কসবাদী লেনদেনের ধারা থেকে এসেছি, আমরা কিন্তু সমাজতন্ত্র চাইতাম না। আমাদের সমাজতন্ত্রটা আগে অনেক পরে। ওই সময় দরকারটা একটা রুরাল, একটা কলোনিয়াল একটা সমাজ, যেখানে সামন্ততন্ত্র পুরোপুরি ভাঙে নেয়, এখনো পর্যন্ত গ্রাম রয়ে গেছে, কিন্তু সামাজিক সম্পর্কটা সামন্ততান্ত্রিক। এই সম্পর্কটা আমরা ভাঙতে চেয়েছি। এই সম্পর্কটা ভাঙার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আমির যে বিকাশ ঘটছে, নতুন করে একটা আত্মচেতনা, আমি আসছে, আমি অনুভব করছি আমি আগের মতো শুধুমাত্র প্রাকৃতিক বন্ধনের মধ্যে অধীন নই, আমার একটা নতুন সত্তা আছে যাকে আমি বলে ডাকি, তার একটা অভিপ্রকাশ করছে। ফলে সে আমির একটা অধিষ্ঠান দরকার, রাজনৈতিক অর্থে, সাংস্কৃতিক অর্থে। ফলে আমাদের তখনকার যে কাব্য, আমাদের তখনকার যে সংস্কৃতি, সেখানে কিন্তু এই নতুন আমিকে যে মাত্র সমাজের ভেতর থেকে বেরোচ্ছে, তার উদয় ঘটছে, তার যে মহিমা, তার যে স্বাদটা, সেই স্বাদটা নিয়ে আমরা কিন্তু সমাজকে বদলাতে গিয়েছি। এবং সমাজ বদলাবার ক্ষেত্রে আমাদের প্রধান যে লক্ষ্য ছিল, প্রধান লক্ষ্যটা ছিল কিন্তু সম্পর্কের পরিবর্তন, রূপান্তর। এই সম্পর্কের পরিবর্তনটার মধ্য দিয়ে একই সঙ্গে
প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের ধরনটা কেমন হবে, এটাও সেই সময় আমাদের মাথার মধ্যে কম বেশি ছিল, বেশ ভালোভাবে ছিল মনে পড়ে। কারণ আমি তখন খুবই ঘনিষ্ঠ আমার বন্ধু আহমদ সাফা এবং আমার আরেক বন্ধু হুমায়ুন কবির, আমরা দুজনে ছিলাম কবি, কবিতা লিখতাম, কল্পনা করতে ভালোবাসতাম। এই বিভিন্ন জায়গায় এই অলিতে গলিতে ঘুরেছি আমরা, ঢাকায় হেন কোনো গলি নাই যেখানে আমরা ঘুরিনি। এর পরবর্তী আমাদের একটু আগের জেনারেশন কাদরি, শামসুর রহমান, আল মাহমুদের যে জগৎ, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু ঢাকা শহরে গড়ে উঠেছি। আমাদের 60 দশকের যে ঢাকা শহর, যেটা আমাদেরকে তৈরি করেছে, আমাদের চিন্তা চেতনা, আমাদের সমস্ত কিছু আমাদের কাব্যের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে গড়ে উঠেছে। এমনকি বিরোধটাও আপনার কবিতার মধ্যে পাবেন। কেমন? আমি কিন্তু কবিতা রচনা করবো না, একটু পরে আসছি আমাদের মূল বিষয়ে, কিন্তু এটা ইম্পর্টেন্ট বুঝতে পারে। যখন আমার বন্ধু নির্মল যখন লিখলো তার আগে চাই সমাজতন্ত্র, আপনার কবিতা আকারে পড়লেন, এটা কিন্তু আমাদের এই যে আমির যে বিকাশ ঘটছে, আমিকে তার যে মহিমা, তাকে আস্বাদন করা, তাকে প্রতিষ্ঠিত করা, একটা নতুন ধরনের সম্পর্ক তৈরি করা, এই যে স্বাধীন সত্তা আমির ভিত্তিতে আমি একটা সত্তা, আমি হাজির হওয়ার চেষ্টা করছি। এই আমির ভিত্তিতে আরও সকল আমির মধ্যে নতুন সমাজ তৈরি করবার যে আকাঙ্ক্ষা, যে আকুতি, এটাকেই আমরা রাজনৈতিক পরিভাষা বলি বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। বুর্জোয়া শব্দটা আমরা এই এখন পরবর্তীকালে যেভাবে নিন্দার্থে ব্যবহার করি, আমাদের সময় কিন্তু আমরা নির্দার্থে ব্যবহার করিনি কখনো। কারণ আমরা লেনিনের সোশ্যাল ডেমোক্রেসি 2 রণকৌশল খুব মনোযোগের সঙ্গে পড়েছি এবং বলশেভিক বিপ্লবটা সে মনোযোগের সঙ্গে অনুসরণ করেছে, মাও জেদুংয়ের বিপ্লবটা সে মনোযোগের সঙ্গে অনুসরণ করেছে। ফলে এই যে চেতনার যে রূপান্তরটা ঘটছে, এই চেতনার রূপান্তরকে কী করে সামাজিক এবং রাজনৈতিক রূপ দিতে হয়, এটা আমাদের জেনারেশনের মধ্যে কম বেশি প্রবল ছিল। আমরা সব ব্যর্থ হয়েছি হতে পারে, কিন্তু আমরা কেন পারিনি? কারণ আমাদের এই বুর্জোয়া ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটাকে নস্যাৎ হয়েছে যখন আমরা স্লোগান দেওয়া শুরু করলাম, তার আগে চাই সমাজতন্ত্র। আমির বিকাশটা হয়নি, আমি পুরোপুরি তার মর্যাদাটা বুঝতে পারিনি, তার শক্তিকে সে পুরোপুরি উপলব্ধি করেনি, আস্বাদন করেনি। আমি তখনও কিন্তু সামষ্টিক আমি হয়ে উঠিনি, মানে তখনও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক বোধটা গড়ে উঠিনি, মানে আমি তখনও পর্যন্ত সামষ্টিক রাজনৈতিক আমি হয়ে উঠিনি, যাতে সকল আমির যে মহিমা, সে মহিমার ভিত্তিতে যে গঠনতন্ত্র, যেটাকে আপনার সংবিধান বলেন, যে গঠনতন্ত্র প্রণয়ন করবার কথা এবং তার ভিত্তিতে যে ধরনের অর্থনৈতিক বিকাশটা হওয়ার কথা, সেটা আমাদের সমাজে তখনও পর্যন্ত এই উপলব্ধিটুকু আসেনি। ফলে আমরা ক্ষুদ্র স্ফুরণের মতো, স্ফুলিঙ্গের মতো আমরা যারা জেগে উঠেছিলাম সে সময়, আমাদের খুব দ্রুতই পরাস্ত হতে হয়েছে, আমরা পরাজিত হয়েছি। কারণ তার আগে স্লোগান দেওয়া শুরু হলো, তার আগে চাই সমাজতন্ত্র। কিন্তু এই সমাজতন্ত্র আমরা মুসলিমের মুখে শুনেছি, এই সমাজতন্ত্র আমরা হিটলারের মুখে শুনেছি। ফলে আমরা অনেকেই মনে করেছি সমাজতন্ত্র বুঝি প্রগতিশীল দাবি। কিন্তু তখন আমরা ক্ষুদ্র কিছু মানুষ, আমার বন্ধুরা যারা অনেকে জীবন দিয়েছে 71-এর যুদ্ধে, আমরা বুঝেছিলাম যে না, আগে আমাদের তার আগে চাই সমাজতন্ত্রের দরকার নেই, তার আগে দরকার কী করে আমরা একটা সামষ্টিক সত্তা তৈরি করতে পারি স্বাধীন সত্তার ভিত্তিতে। আমরা সকলেই স্বাধীন, কিন্তু সকলে মিলে কী করে আমরা একটা গণতান্ত্রিক সামষ্টিক চেতনা গড়ে তুলতে পারি, এটা সবার আগে। তো ফলে খেয়াল করুন, এর পরবর্তী ইতিহাসটা আমার আর বলার দরকার নেই। পরবর্তী আমরা যা দেখেছি, সে বাঙালি জাতিবাদ বলুন, এই ধর্ম নিরপেক্ষতা বলুন, এ সবই কিন্তু ছিল ফ্যাসিস্ট মতাদর্শ। আমরা এটাকে উদযাপন করেছি, এর পক্ষে থেকেছি অনেকে বুঝে কিংবা না বুঝে। আমরা ফিলোসফিক্যালি তার ক্রিটিক করিনি, তার পলিটিক্যাল ক্রিটিক করিনি, কিন্তু তার দিকে আমরা চলে গেছি। এবং আমরা দীর্ঘ, আজকে 72 সাল থেকে এখন দীর্ঘ একটা সময় খেয়াল করেন, এই 2024 সাল পর্যন্ত আমরা একটা ফ্যাসিস্ট কালপর্ব অতিক্রম করেছি। তার জন্য আমরা সকলে কিন্তু কম বেশি দায়ী, শুধু একমাত্র আওয়ামী লীগ দায়ী তা কিন্তু ঠিক না। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিন্তা চেতনার কাছে ফিরে না আসি এবং বুঝতে চেষ্টা না করি যে আমাদের এখনকার কর্তব্যটা কী, তখন কিন্তু আমরা বাবারও কিন্তু এই ভুলটা করবো। ঠিক তেমনি এবারে এসে খেয়াল করেন, আমাদের যে কর্তব্যটা ছিল, এতটা বছর আমরা অপেক্ষা করেছি, আমাদের কর্তব্য ছিল যেটা আমরা করতে পারিনি সেটাই আগে শেষ করা। ইতিমধ্যে কী কী ঘটনা ঘটেছে, একটা ফিল্ড সমাজের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলো গড়ে উঠেছে।
একটা সেন্ট্রালাইজ ঢাকা শহর গড়ে উঠেছে। এই শহরকে আমি এখন আর চিনি না। এই শহর একান্তই যদি আমি তাকাই, এই শহরটাকে আমার মনে হয় আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, হার্লেমের যেরকম একটা গলি, এই শহর তেমনি একটা হার্লেমের কালোদের, যারা গরিব, যারা প্রান্তিক, তাদেরকে শোষণ করবার জন্য যেভাবে একটা গেট্টোতে এদেরকে আটকে রাখা হয় এবং সেখান থেকে যেভাবে বিভিন্নভাবে সার্ভেলেন্সের দ্বারা, পুলিশের দ্বারা, আইনের দ্বারা, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল পলিসির দ্বারা যেভাবে শোষণ করা হয়, ঠিক তেমনি ঢাকা শহর একটা সিটি, এর কিন্তু একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক পুঁজির স্বার্থকে রক্ষা করা। আপনারা নিউ ইয়র্ককে সমৃদ্ধ করছেন, আপনারা ব্রাসেলকে সমৃদ্ধ করছেন, আপনারা বিভিন্ন বড় বড় শহরকে সমৃদ্ধ করছেন কীভাবে করছেন আপনার যে শক্তি, আপনার যে প্রাণ প্রকৃতি, বাংলার যে শস্য শ্যামলী নিয়ে আপনারা বড় বড় গান করেন, আমরা যে বিশাল বিশাল গান করি, রবীন্দ্রনাথের গান করি, ডিএল রায়ের গান করি, নজরুলের গান করি, তাকে বিনাশ করে, তাকে ধ্বংস করে আপনার যে সম্ভাবনা, আপনার যে ইকোলজিক্যাল পসিবিলিটি, আপনার যে অন্যান্য যে বায়োডাইভার্সিটি, প্রাণ বৈচিত্র্য বলুন, প্রাণীর যে স্পন্দন বলুন, প্রাণের যে স্ফূর্তি বলুন, তার ভিত্তিতে যে নতুন রকম নগরায়নের যে চিন্তা, সেই নগরায়নের চিন্তা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। এই নগরায়নের চিন্তা হারিয়ে ফেলেছি আমরা। কেন হারিয়ে ফেলেছি? যেহেতু আমরা আমাদের রাজনীতির ইতিহাসটা পাঠ করতে শিখিনি। রাজনীতির ইতিহাসের সঙ্গে আমাদের নগরায়নের ইতিহাসটা, নগর নির্মাণের ইতিহাসটা কিন্তু জড়িত। বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা এই নতুন করে যে নগর করে তুলবো, এটা কিন্তু আমরা করিনি। এটা কিন্তু ঘেট্টো, ঢাকা একান্ত একটা ঘেট্টো শহর। আজকে আমি ঢাকায় এসে আমরা দুবার পথ হারিয়ে ফেলেছি, কারণ এটা একটা সিম্পলি, আপনি নিউ ইয়র্কে যাবেন কি, ব্রাসেলে যাবেন কি, স্পেনে যাবেন, এই যেমন করে ঘেট্টো রাখে, কালো মানুষদের রাখা হয়, আরব দেশ থেকে আসা, তুর্কি দেশ থেকে আসা এসব মাইগ্রেন্টদেরকে যেমন রাখা হয় জার্মানিতে, আপনারা তেমনি মাইগ্রেন্ট মন্ত্র, সস্তা শ্রমের উৎস, চিপ লেবার। আপনারা যারা কী বলে ইঞ্জিনিয়ারিং পড়েছেন কি বড় বড় ডিগ্রি পড়েছেন, আপনারা কিন্তু চিপ লেবার, সস্তায় আপনাদের শ্রম তৈরি করা হয় এবং সস্তা শ্রম আন্তর্জাতিক বাজারে পুঁজির কাছে বেচা বিক্রির জন্য আপনাদেরকে তৈরি করা হয়। আপনাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সস্তা শ্রম তৈরির কারখানার মধ্যে। আপনাদের কোনো রাজনৈতিক রাষ্ট্র নাই, আপনাদের সত্যিকারের আপনাদের শহর বলে কিছু নেই। ফলে যদি আজকে এটা আপনাদের শহর না, এটাকে ভাঙতে হবে। তা আজকে গণ অভ্যুত্থানের পরে যদি আমাদের কোনো প্রতিশ্রুতি নতুন করে নিতে হয়, একটা সংকল্প নিতে হয়, তাহলে প্রথম সংকল্প হবে ঢাকা শহর ভাঙতে হবে। ঢাকা শহর ভাঙতে হবে কারণ এক নাম্বার, এটা ইকোলজিক্যালি এবং এনভায়রনমেন্টালি, আমি ইংরেজি বললে কিন্তু মনে হয় যে বিরাট কঠিন কঠিন শব্দ বলছি, তা নয়। প্রকৃতির সঙ্গে যে সম্পর্কের ভিত্তিতে, সম্বন্ধের ভিত্তিতে আমার যে আবাসটা তৈরি করার যে নিয়ম, এটা আমি করি নাই। আমি বাইরের চিন্তা নিয়ে আমরা এই শহর গড়ে তুলেছি। এই দেখেন, এই হলটার দিকে তাকিয়ে দেখেন, এটা একটা গুদাম ঘর। আজকে যদি এই আলোচনাটাই বাইরে অসম্ভব সুন্দর পরিবেশ, শীত এসে গেছে, শীতের আমেজ, এয়ার কন্ডিশন দরকার নেই, টোটালি আনসাস্টেনেবল, ঠিক আছে, ফসিল ফুয়েল বেস শহর বানিয়েছে। বাইরে একটা সুন্দর বাগানের মধ্যে, একটু ভাবুন, কল্পনা করুন, এক সুন্দর একটা বাগানের মধ্যে বসে অদ্ভুত সুন্দর পরিবেশে সূর্য ডুবছে, এই পরিবেশে আমরা এই মিটিংটা করছি। বুঝতে পেরেছি? আমরা কল্পনা করার ক্ষমতা বলতে হারিয়ে ফেলেছি। ফলে আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা আর্কিটেক্ট, তারা ভাবতেছেন এটা বোধহয় খুব ভালো একটা আর্কিটেকচার। যদি আমি এসে একটু আসিফকে ফারুককে বললাম যে বেশ ভালোই তো একটা হল আছে, আপনাকে বেশ মোডিং করে, হ্যাঁ ঠিকই, কিন্তু এটা কিন্তু আইডিয়াল না। এই যে সিম্পলি আমরা এখানকার আর্কিটেকচার যদি দেখি, এখান থেকে আমাদের কিন্তু আগাগোড়ায় ক্রিটিকটা করলে আমরা বুঝবো যে আজকে এই যে নতুন যে শহরের পরিকল্পনা, যেটা আমরা জাস্ট সিটি বলে, শব্দটা কিন্তু বাইরের তৈরি করা, এটা আমরা আলোচনা করেছি, কিন্তু স্টিল যেন আমরা মনে করি ঠিক আছে, এই পাশ্চাত্যের এই ক্যাটাগরি দিয়ে আলোচনা হোক, শুরু। তারা এটাকে বলে জাস্ট ট্রানজিশন, মানে শহর ভাঙতে হবে, কিন্তু এমনভাবে ভাঙতে হবে যে যারা এতে এই ভাঙার মধ্যে, এই ভাঙার যে প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়ার মধ্যে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তাদের প্রতি সুবিচার করে
আমরা যেন শহরকে ভাঙতে পারি এবং নতুন করে করতে পারি। শহর ভাঙার মানে হচ্ছে প্রথমত এই যে শহর, একটা ছোট্ট শহরকে কেন্দ্র করে একদম কী বলা যায়, আজকে এই যে ক্যাপিটালের পুঁজির যে কেন্দ্রগুলো, সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক কি ব্রাসেলস হোক, যেখানে তারা যেভাবে সারা দুনিয়ায় তারা যেভাবে শোষণ করে, তাদের যে সকল ইনস্ট্রুমেন্টসগুলো আছে, মেট্রোপলিটন সিটিতে তাদেরই প্রতিনিধিগুলো বাস করে। এইদের খপ্পর থেকে বাইরে এসে আমরা কী করে আমাদের নগরগুলোকে তৈরি করবো, এমনভাবে তৈরি করব যে নগরটা, ভাবুন যে আজকে থেকে সুলতানি আমলে ছিল, গ্রামগুলি কেমন ছিল, নদী বাহিত দেশ, এটা তিনটে বিশাল নদীর মধ্যে এবং তার শাখা প্রশাখা নদীর ভিত্তিক একটা দেশ এটা। এখানে নগরগুলো গড়ে উঠেছে বিচ্ছিন্নভাবে, এক একটা গ্রাম একটা গ্রামের সঙ্গে তার যে বিভাজন, এটা নদী তৈরি করে দিয়েছে, কোনো মানচিত্র নয়, কোনো নগর পরিকল্পনাকারী এটা করেনি, প্রকৃতি সেই বিভাজনগুলো করে দিয়েছে। বর্ষার সময় যখন আসে, প্লাবন যখন আসে, সেখানে বাঁচবার জন্য সেই গ্রামগুলোকে উঁচু করে, এবং পলি আসছে থেকে নেপাল থেকে। আজকে বাংলাদেশের মাটি কিন্তু আপনাদের মাটি নেই, ওটা কিন্তু নেপালের মাটি। আপনি কি কখনো ভেবেছেন? এটা কিন্তু নেপালের মাটি, হিমালয়ের মাটি। এটা পুরোটা কিন্তু মরুভূমি হওয়ার কথা ছিল। এই মাটিটা এসছে নেপাল থেকে, এই নদী পরিবাহিত হয়ে এখানে এসছে। ফলে মাটিটা আমরা তৈরি করিনি। ফলে এই যে মাটি এসছে নদী বাহিত, এই যে সংস্কৃতি, তার যে বাণিজ্য ব্যবস্থা, সেই বাণিজ্য ব্যবস্থাটা ছিল গঞ্জ কেন্দ্রিক, গঞ্জ কেন্দ্রিক ছিল। কেমন? আমরা প্রথমে কি বলি, হাট বলি। হাট মানে যেখানে উৎপাদকরা তার উৎপাদিত পণ্য নিয়ে আসে এবং পরস্পরের সঙ্গে বিনিময় করে। এটা হলো সামাজিক বিনিময়ের ক্ষেত্র। বাজার বলতে আমরা এখন যেভাবে বাজার বললেই নেতিবাচক আকারে দেখি, এটা মারাত্মক রকম ভুল ধারণা। কাল মাসের মধ্যে এগুলো নেই। আমাদের বামপন্থীদের কোথা থেকে পেয়েছি আমি বলতে পারবো না। তারা বাজার শুনলে তাদের গা চুলকানি শুরু হয়। আরে ভাই, বাজার ছাড়া তো সোশ্যাল প্রোডাক্টকে এক্সচেঞ্জ কী করে হবে? তারা মানুষের ভাষায় মার্কেটটা ছিল সোশ্যাল প্রোডাক্টের বিনিময়ের ক্ষেত্র, আর পুঁজিতান্ত্রিক বাজারটা সম্পূর্ণ ভিন্ন রকম। তার বাজার তিন রকম। আমাদের এখানে প্রথম বাজার গড়ে উঠেছে, এটাকে আমরা বলি হাট। হাটের পরে এরপরে হচ্ছে গঞ্জ। গঞ্জটা হলো ব্যবসায়ীদের বাজার, যে বড় বড় সদাগরে নৌকা আসছে, কৃষকদের যে উৎপাদিত পণ্য, পাট নিচ্ছে, বিভিন্ন রকম উৎপাদিত পণ্য, কি মরিচ কি এসব নিচ্ছে, নিয়ে সে আবার শহরে যাচ্ছে। এই নিয়ে আমাদের আরেকটা শহর থেকে শহরে আমাদের কি বিনিময় হচ্ছে। এই হচ্ছে আমাদের কিন্তু নদীমাতৃক অর্থনৈতিক ব্যবস্থা এবং নদীমাতৃক যে সকল সম্পর্ক আমরা গড়ে তুলেছি। আমাদের যে স্বাভাবিক যে প্রবণতা, প্রকৃতি যে তার যে চরিত্র, সে চরিত্রের সঙ্গে মিল রেখে আমাদের গ্রামগুলো গড়ে উঠেছে, সেই চরিত্রের সঙ্গে মিল রেখে আমাদের বাজার ব্যবস্থা গড়ে উঠেছে, সেই চরিত্রের সঙ্গে মিল করে আমাদের এমনকি প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে। কারণ গ্রামগুলো স্বাধীন, প্রত্যেকটা গ্রাম কিন্তু ডিসেন্ট্রালাইজ, এখন আমাদের কেন্দ্রীভূত শহর না। গ্রাম কিন্তু গ্রামের সিদ্ধান্ত নিচ্ছে।